মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, আর এখন যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে সেই জন্য ঘুম থেকে ওঠার পরেই ছাদে বেরিয়ে আসি না। বিছানায় বসেই ভার্টিগোর এক্সারসাইজ, ঘাড়ের যে ব্যায়ামগুলো আছে সেগুলো সমস্তটা করি। আধা ঘন্টা মতো বিছানায় বসে যেটুকুনি এক্সারসাইজ করার আছে সেগুলো করে নিয়ে তারপরে ফ্রেশ হই, বাসি কাজকর্মগুলো সারি। স্নান করেছি, পুজো টুজো করে এই রান্নাঘরে চলে এসেছি। কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে ডিশওয়াশার থেকে বাসন বের করে গুছিয়ে নিয়ে আজকে সকালে জলখাবারে স্মুদি বানাচ্ছি। ফ্রিজে ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে এরকম স্মুদি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে স্মুদিটা বানিয়েছি কলা, আপেল আর খেজুর দিয়ে, কোনো বাদাম দিইনি। আর সকালবেলাতে খালি পেটে তো গরম জল খেয়েছি, তারপরে ওটস বিস্কিট দুটো খেয়ে নিয়ে 1 গ্লাস করে স্মুদি আমরা 3 জনেই খেয়েছি। খালি পেটে এরকমভাবে দুধ আর ফল খেলে যদি গ্যাসের সমস্যা হয়, ওই জন্যেই দুটো ওটস বিস্কিট খেয়ে নিয়েছি। সকালে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মামা মোর ঘরে বসে পড়ছে আর বাবু নিজের কাজে বেরিয়েছে। স্নানে যাওয়ার আগেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে গিয়েছিলাম। শীতের দিনে সকাল সকাল যদি কাচাকাচিটা করা হয়ে যায় তাহলে কিন্তু ওই রোদ থাকতে থাকতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কি শীত কি গরম, এমনিতেই আমি চেষ্টা করি সকাল সকালই ওয়াশিং মেশিনটা চালিয়ে দেওয়ার। তবে প্রত্যেক দিন তো একরকম হয় না। জামা কাপড় যদি না থাকে, পরে বেলার দিকে যদি হয় তখন ওই বেলার দিকেও চালিয়ে থাকি। যেদিন যেমন হয় সেদিন তেমনভাবেই নিজের কাজটা নিজের সুবিধা মতো গুছিয়ে নিই। গতকালকে বিকালবেলাতে ছাদে যে গাছগুলো রয়েছে ওই গাছের গোড়াতে একটু সার দিয়েছিলাম। তখন তো জল দিইনি, আর এখন অল্প অল্প করে একটু জল দিয়ে নিলাম। আর আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে কিন্তু বেশ অনেকগুলো করে কুড়ি এসেছে। আর এই তো এখন ঘরে চলে এসেছি, বিছানার চাদরটা বদলাবো। ওপরের চাদরটা আজকে বদলালাম, আর ভিতরে যে চাদরটা আছে 2 দিন পরে ওটা চেঞ্জ করে দেব। সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে সময়ের মধ্যে আমরা নিজের সংসারের কাজগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে শেষ করতে পারি। অলসতা না করে যদি পরপর আমাদের রুটিন লাইফে যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই তাহলে কিন্তু কাজ শেষ হতে খুব একটা বেশি সময় লাগে না। আমরা নিজের জন্য কিছুটা সময়ও যেমন বাঁচাতে পারি, তেমনি ঘর সংসারে যদি এক্সট্রা কিছু কাজ থাকে সেটাও কিন্তু গুছিয়ে করে নিতে পারি। অনেক সময় আমি অনেকে দেখেছি যে একসাথে চারিদিককার কাজ করতে থাকেন, বিছানাও তুলছে, ওদিকে রান্নাও করছে, জামা কাপড়ও মেলছে, সব সময় একটা তাড়াহুড়ো তাদের মধ্যে লেগেই থাকে। তো এমনভাবে কিন্তু নিজেরাই আমরা রেস্টলেস হয়ে পড়ি। এমনটা না করে যদি স্টেপ বাই স্টেপ আমরা কাজ করি তাহলে কিন্তু কাজগুলো পারফেক্টলি শেষ হয়। তার জন্য কিন্তু একটু আগে থেকে চিন্তা ভাবনা করে নেওয়াটা দরকার। সময়ে যে কাজটা আগে প্রয়োজন সেটাকে করে নিয়ে স্টেপ বাই স্টেপ যদি আমরা প্রতিটা কাজ করি সময়ের মধ্যেই কিন্তু সুন্দরভাবে শেষ করতে পারি। তা না হলে অহেতুক তাড়াহুড়োর বশে কোনো কাজটাই দেখা যায় দিনের শেষে ঠিকঠাক মতো হয়নি। কখনো কখনো দেখা যায় দ্বিতীয়বার সেই একই কাজ আবার করতে লাগে। বিছানার চাদর আমার ভীষণ পছন্দের। ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমের বিছানার চাদর পাততে আমার খুব ভালো লাগে। আমার যেন মনে হয় চাদরটা বদলালেই ঘরের চেহারাটাও একদম বদলে যায়। আমি সব সময়তেই কটনের ভালো কোয়ালিটির চাদর ব্যবহার করতে চেষ্টা করি, তাতে কিন্তু এগুলো অনেকটা টেকসই হয় আর কি। আমি সাধারণত বিছানাতে চাদর পেতে যে ম্যাচিং বালিশের কভার থাকলে পরে দুটো মাথার বালিশ পাশাপাশি, আর যে চাদরে পাশ বালিশের কভার আছে পাশ বালিশটা একটা সাইডে রেখে দিই। কিন্তু এখন তো শীতকাল, কম্বল আবার একটা এক্সট্রা জায়গা নিয়ে নেয়। তো প্রথমে তো দুটো মাথার বালিশ পাশাপাশি রেখে দেখলাম কম্বল রাখলে পরে একদমই ভালো লাগছে না। আর গতকালকেই আমার কম্বল বেরিয়েছে, তার আগে অবধি ওই খেস, দোহার এগুলোই ব্যবহার করছিলাম। তাই আজকে সকালবেলাতে কম্বল ভাঁজ করে আমি বুঝে উঠতে পারছিলাম না যে কোন জায়গাটাতে রাখবো। প্রথমে তো বালিশ দুটোকে তো পাশাপাশি রেখে কম্বলটা একটা সাইডে রাখলাম, তারপরে ভাবলাম যে না, দেখতে ভালো লাগছে না, তাই দুটো বালিশ এক জায়গায় করে নিয়ে আবার কম্বলটাকে ওখানে রেখে দিলাম বালিশের পাশে।
মাম্মামের খাটের কম্বলটাও এইখানে সারা শীতভর রাখা হয়। ওর খাটটা যখন সকালবেলাতে ওই ফোল্ড করে ছোট করে দিই, তখন কম্বলটা রাখলে পরে ও যদি একটুখানি খাটে বসে শুয়ে পড়াশুনো করে, সেটাতে আর জায়গা থাকে না। তাই ওই সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে কম্বল ভাঁজ করে আমাদের এই কম্বলের ওপরেই রেখে দেওয়া হয়, আবার রাত্রিবেলাতে নিয়ে গিয়ে খাটটা খুললে পরে তখন আবার ওই বেডে নিয়ে যাওয়া হয়। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, ঘরে যত দামি দামি ফার্নিচার থাকুক না কেন, বিছানার চাদর টাদরগুলো যদি সুন্দর টান টান করে পাতা হয় বা বিছানাটা যদি সুন্দরভাবে গোছানো থাকে, ঘরের চেহারাটা কিন্তু অনায়াসেই বদলে যায়। বাসি কাজ রান্না খাওয়ার মতো এই ওয়াশিং মেশিন চালিয়ে জামা কাপড় কাচা আর জামা কাপড় ভাঁজ করে রাখা, আলনায় গোছানো, এটা আমাকে কম বেশি প্রত্যেক দিনই করতে লাগে। সকালবেলাতে ওয়াশিং মেশিন চালিয়ে জামা কাপড় কেচে ওই মেললাম, আর যেটুকুনি যা শুকিয়েছে সেটা আবার তুলে নিয়ে এসে ভাঁজ করে এখন আলনাটা গোছাচ্ছি। ঘরদোরগুলোকে পরিপাটি রাখতে হলে এই জামা কাপড় গোছানো, বিছানাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা কিন্তু ভীষণভাবে দরকার। যেটুকুনি যা জামা কাপড় ছিল ভাঁজ করে আলনায় গুছিয়ে তুললাম, ওই রোজকার পরা জামা কাপড় আর কি। আর বাবুর দুটো স্যান্ডো গেঞ্জি কাচা হয়েছিল, যেটা রোজ পরে না, এগুলো তোলাই থাকে, তো সেটাকে ভাঁজ করে নিয়ে আলমারিতে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন তো ঠান্ডাটা পড়ে গেছে, সেই জন্য স্লিভলেস নাইটি খুবই কম, মাত্র দুটো বাইরে রয়েছে, আর বাকি সমস্ত কিছু আস্তে আস্তে কেচে আমি আলমারিতে তুলে দিচ্ছি। রাখার জায়গা তো খুবই কম আছে, সেই জন্য আমার এই ওয়ার্ড্রপে ওপরে যে 4টে ক্যাবিনেট আছে, এক একটা ক্যাবিনেট এক একজনের জন্য। শীতের জামা কাপড়গুলো সারা বছরই ওপরে ক্যাবিনেটে থাকে, এই শীতকালে সেটা নামাই, আবার শীতের মধ্যে যে যে জামা কাপড়গুলো পরবো না সেগুলো আবার ওপরে তুলে রাখি। কিছু এক্সট্রা জামা কাপড় আছে যেগুলো আবার আমার ডিভানের মধ্যেও রাখা আছে। এইভাবেই আলাদা আলাদাভাবে জায়গায় গুছিয়ে আমি জামা কাপড়গুলোকে রেখে দিই। দিন যত যায় জামা কাপড়ের পরিমাণ তো বাড়তেই থাকে, আর কোনো কিছু বাদ দেওয়ার কথা মনে পড়লে তখন মনে হয় যে না, এটা হয়তো আরেকবার পরলেও পরতে পারি বা কোথাও গেলে পরতে পারি, এরকম করে দেখা যায় বছরে একবারও হয়তো বা গায়ে তোলা হয় না। কিন্তু এই ফেলার সময়তে এত মায়া হয় যে ফেলতে পারি না। এতে হয় কি, বছর বছর জামা কাপড়ের পরিমাণ বেড়েই যায়। ঘর, রান্নাঘর, মামামের ঘর যখন ওই পরিষ্কার করি সপ্তাহে সপ্তাহে পাখা পরিষ্কারের সময়তে, তখন কিন্তু ঠিক ঝুলটা ঝাড়া হয়ে যায়। আজ করব কাল করব করে পড়ে থাকে ওই ছাদটা আর সিঁড়িটা। তো আজকে হাতে সময় ছিল, আমি সিঁড়িটা ছাদটা যেটুকুনি যা ঝুল পড়েছিল ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল বন্ধু আমার সাথে এই ব্লগটা দেখছো, তো তোমাদের যদি আমার এই ব্লগের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ফোল্ডিং ডাস্টারটা কিন্তু আমার ভীষণ কাজের হয়েছে। ভালো করে ঝুলটুলগুলো ঝেড়ে আমি ধুয়ে নিয়ে এখানে রোদটাতে দিয়ে দিলাম। আর এই তো চলে এসেছি রান্নাঘরে। বাবু বাজার গিয়েছিল, আলু নিয়ে এসেছে। যেদিনকে সবজি বাজার করা হলো সেদিনকে আলু আনা হয়নি, আজকে নিয়ে এসেছে। আর বলেছিল মাছটাও নিয়ে আসবে, মানে মাছের বাজারটা করে দেবে। মাছ আনলে পরে আমি ওই একবারে ধুয়ে টুয়ে নিয়ে ভাগে ভাগে বাটিতে করে তো ফ্রিজে গুছিয়ে রাখি। আর আজকে খুব একটা বিশেষ রান্নাবান্না কিছু করব না, বিকালবেলাতে এক জায়গায় জন্মদিনের নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তাই বললাম একেবারে আগামীকাল মাছের বাজার করে দিতে। আমার ঘরে ওরা বাবা মেয়ে দুজনে নিরামিষের থেকে আমিষটা খেতে বেশি পছন্দ করে। তার মানে যে নিরামিষ রান্না হলে যে তারা খেতেই পারবে না এমনটা নয়, ভালোবাসার কথা বলছি। পছন্দ করে আমিষটা বেশি, মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করে। তবে মাংসটা তো আর রোজ রোজ হয় না, সেজন্য ওই সপ্তাহে 2-1 দিন যা মাংস হলো, বাকি কদিন ওই মাছ হয়, আর না হলে নিরামিষ বানাই। আজকে নিরামিষ বানাবো বলে আমি বলেছি যদি খেতে খুবই অসুবিধা হয় তাহলে ওই ডাল তো বানাচ্ছি, ডালের পাশে ডিমের অমলেট বানিয়ে দেবো। আমার খাবারের তেমন কোনো বাছবিচার নেই, আমি সবটাই খাই। আমিষ আর নিরামিষ দুটোই কিন্তু সমান ভালোবেসে খাই। পালং শাক চচ্চড়ির থেকে আমার কাছে একটু ভাজাটা বেশি পছন্দ হয়, আমার ঘরে সবাই সেটাই পছন্দ করে। আর একটু বেশি করে রসুন, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে শাকটা মেশালে পরে ওটা স্বাদটা কিন্তু বেশ সুন্দর হয়।
আমি অনেককে দেখেছি বানাতে সমস্ত সবজি দিয়ে পালং শাক দিয়ে একসাথে বসিয়ে দেন, তাতে কি হয় ওই শাক থেকে যে জল টলগুলো বেরোয় জিনিসটা একদম যেন মলমের মতো হয়ে যায়। ওই জিনিসটা আমার ঘরে সবাই খুব একটা পছন্দ করে না, একটু ভাজা ভাজা শুকনো শুকনো মতো হলে সবাই বেশ ভালোবাসে। তো স্টোরেজ থেকে একটুখানি হিঙের বড়ি বের করে নিলাম, হিঙের বড়ি দিয়ে আর এই সবজিগুলো দিয়ে পালং শাকটা বানাবো একটু বেশি করে রসুন ফোড়ন দিয়ে। এরকমভাবে শাকটা বানাবার সময়তে আমি ঢাকা দিই না, ঢাকা দিলেই যেই লবণ দেওয়া হয় শাক থেকে কিন্তু জলটা বেরিয়ে যায়। গ্যাসটাকে সিম করে রেখে আস্তে আস্তে এই শাকটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নিই। আমার আগের দিনের ভিডিওতে অনু ব্লগস থেকে কমেন্ট করা হয়েছে যে টিপসগুলো বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য। স্মাইলি দীপা চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে আগের দিনের ভিডিওতে যে টিপসগুলো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দীপা, আমার পাশে থাকার জন্য অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। প্রাণ যা চায় চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে ভিডিওটা খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পালং শাক বানানো হয়ে গেছে, মুসুর ডাল আর একটু বকফুলের বড়া বানাবো বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে। আলুর দম বানিয়ে রাখলাম কড়াইশুঁটি দিয়ে। সময়টা দুপুর 1:40 আর এই যে আমার প্লেটটা আমি সার্ভ করে নিচ্ছি, পালং শাক ভাজা, মুসুর ডাল আর বকফুলের বড়া। আর মামা আর বাবুকে দিয়েছি পালং শাক, মুসুর ডাল, বকফুলের বড়া, আলুর দম আর একটা করে ডিমের অমলেট। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।